আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ভারত যাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী। তখনই কিন্তু আমাদের আর জানা বাকি ছিল না যে আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশের সে হলো প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের বিভিন্ন প্রদেশের যে দায়িত্ব পালন করে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। যখন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করছিল তখনই আমাদের বোঝা হয়ে গেছে যে এই দেশটাকে তারা একটা করত রাজ্য এবং তাদের পরিচালিত আমাদেরকে দাস বানাবার একটা প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে চুক্তিগুলো করে আসছে, জাতি পরিষ্কার জানতে চায় চুক্তির ভিতরে কি আছে। আপনি গোপনে চুরি করে চুক্তি করলেন কেন? সংবিধানের ভিতরে বাংলাদেশের নিয়ম আছে, কোন দেশের সাথে যদি চুক্তি করতে হয় সংসদে উত্থাপন হবে, আলোচনা পর্যালোচনা হবে, তারপর চুক্তি হবে। কিন্তু আপনি গোপনে অন্ধকারে কি চুক্তি করে এসেছেন? কাদের সাথে? ভারত আমাদের পাশের রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, এটা তো আমরা অস্বীকার করি না। কিন্তু ভারত কি আমাদেরকে কখনোই কোনো স্বার্থের ব্যাপারে কিঞ্চিত কোনো ছাড় দিয়েছে এরকম আমাদের জানা নাই। আপনি ইউরোপের সাথে উদাহরণ দিয়ে থাকেন যে ইউরোপ এক দেশের সাথে আরেক দেশের কোনো বেড়া নাই, তারা অবাধে চলাফেরা করতে পারে। আপনি কোন দেশের সঙ্গে কি তুলনা করছেন? তাই আমাদের দেশে ভারত যেতে হলে ভিসা লাগবে কেন? ইউরোপে কি অন্য দেশের জন্য ভিসা লাগে? আমাদের দেশের সাথে ভারতের সাথে কাঁটাতারের বেড়া কেন? ইউরোপের সাথে কোনো কাঁটাতারের বেড়া আছে? নাই। আজকে আমাদের কাঁটাতারের বেড়া, সেখানে ভারত বারবার আমাদের বাংলাদেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনি তার প্রতিবাদে একটা কথাও বলতে পারেন নাই। আপনাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি না। আপনি হলেন ডাইরেক্ট ভারতের সরকার হিসেবে। আমাদের মাত্র 16-18 কিলোমিটার রাস্তা ট্রানজিট, ভুটান সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। সেটা আজ পর্যন্ত আমরা বাংলাদেশের আমাদের সরকার আমরা ভারত থেকে আদায় করতে পারি নাই। সেই স্বার্থটুকু বাংলাদেশকে আমাদেরকে ভারত দেয় না। কিন্তু আপনি বলছেন ট্রানজিট, আজকে যে পথ দেওয়া হয়েছে প্রায় 200 কিলোমিটারের মতো, সেই দেশ এবং সেই রাস্তা দিয়ে অন্য দেশে যাওয়ার কোনো লাইন রাস্তা নাই। এটা ট্রানজিট নয়, এটা করিডোর বলা হয়। শুধু ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি করেছেন, বাংলাদেশের স্বার্থ আপনি দেখেন নাই। বাংলাদেশের এই জায়গাকে আপনি অন্যায়, বাংলাদেশের প্রেমী আপনি হতে পারেন না। বাংলার জনগণ আজকে তুর্ক সহকার বলতে হয়। আজকে আপনি চিটাগাং পোর্ট দিয়ে দিয়েছেন ভারতকে। আজকে আমাদের বাংলাদেশের জাহাজ আসবে, ওদিকে আবার ভারতের জাহাজও আসবে, কিন্তু সেখানে ভারতের জাহাজ মাল খালাস না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাহাজ সমুদ্রের ভিতরে টবের করে রাখবে। কারণ আছে তো, কারণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে স্বামীর তো একটু অগ্রাধিকার দিতেই হয়। এই জন্য আপনি এই ধরনের কার্যক্রম করতেছেন। আমরা বলবো এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এদের স্বাধীন করতে গিয়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এদের স্বাধীন করতে গিয়ে অনেক স্বামী স্ত্রী বিধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। আমার প্রয়োজন হলে দেশকে রক্ষার জন্য বাংলার মানুষ
বাংলাদেশের জনগণকে বলবো, আমরা নাকে তৈল দিয়ে যদি ঘুমিয়ে থাকি, আমরা উঠে দেখব যে দেশ আজকে আর আমাদের স্বাধীন নাই। এই জন্য গ্রামে একটা প্রবাদ বাক্য রয়েছে, চোর ঘরে ঢুকেছে, স্ত্রী বারবার বলতেছে চোর আসছে ঘরে ধরো। স্বামী উত্তর দেয়, একটু ধৈর্য ধরো, দেখি চোরায় কি করে। এরকম বলতে বলতে এক পর্যায়ে সমস্ত মাল নিয়ে চোর চলে গেছে। তা আমরাও যদি আজকে বাংলাদেশের জনগণ আজকে এই বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে যদি সজাগ না হই, এর প্রতিবাদী না হই, একটা সময় এরকম আসবে আজকে আমাদের ভারতে আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা গরু জবাই করে গোশত খেতে পারে না। আজকে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। আজকে আমার মা বোনেরা বোরখা পরতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। এরকম একটা অবস্থা বাংলাদেশে অপেক্ষা করতেছে। সেই হিসাবে আমি সকল কথার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই দেশ রক্ষার জন্যে, ইসলামকে রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। আর যুব আন্দোলনকে বলবো, তোমরা সবাই একত্রিত হও এবং যুবকদেরকে একত্রিত করো, মুরব্বীদেরকে বলো সবাই একত্রিত হন, মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে বলবো সবাই একত্রিত হয়ে এই জালেমের বিরুদ্ধে, দেশদ্রোহীর বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে আওয়াজ তুললে ওরা ভাববার জায়গা বাংলার জমিনে তালাশ করে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা